বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিবিএ অনার্স প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের সবাইকে এয়ার স্টাডি হোমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সঙ্গে হিসাব বিজ্ঞান নীতিমালার জাবেদা অধ্যায় থেকে যে ধারাবাহিক ক্লাস নিয়েছিলাম, আজকে তার দ্বিতীয় পর্ব। তোমরা যারা প্রথম পর্বের ক্লাসটা দেখো নাই, তোমরা অবশ্যই দেখে নিবা। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। আর আজকের ক্লাসটা মূলত অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের যারা ছাত্রছাত্রী আছে, অর্থাৎ প্রথম বর্ষের ছাত্রছাত্রী আছে, তাদের জন্য। তো আমি শুরু করার আগে তোমাদেরকে বলবো, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা এবং সকল ক্লাসের সবার আগে আপডেট পেতে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটার নোটিফিকেশন অন করে নিবা। তো আমি শুরু করতেছি আজকের আলোচনা। আমি আজকে এখানে একটা জাবেদা কিছু এন্ট্রি দিয়েছি, যেটা আজকে আমরা এটা সলভ করার চেষ্টা করব। এর আগের ক্লাসেও আমি একটা করাইছিলাম। আমরা যদি কয়েকটা এভাবে চর্চা করি তাহলে আশা করি জাবেদা সম্পর্কে তোমাদের যে ধারণাটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। এটা শুরু করার আগে তোমাদেরকে জাবেদার কিছু সূত্র আমি আগের ক্লাসেও দেখাইছিলাম, আজকেও আবার দেখাচ্ছি, তোমরা একটু দেখে নিবা। সম্পদ এটা হচ্ছে বৃদ্ধি যদি পায় সেক্ষেত্রে ডেবিট, হ্রাস পেলে এটা হচ্ছে ক্রেডিট। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আয় হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। এবং দায় হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। মূলত এই চারটা সূত্র দিয়ে আমরা এই জাবেদার ক্ষেত্রে অঙ্কগুলো করা হয়। এই চারটা যদি তোমরা ভালো করে আয়ত্ত করতে পারো এবং সেই সঙ্গে কোনগুলো সম্পদ, কোনগুলো ব্যয় এবং কোনগুলো আয়, দায়, এগুলো যদি চিনতে পারো তাহলে জাবেদাটা একদম অনেক সহজ হয়ে যায়। আর এই সম্পদ, ব্যয়, আয় এবং দায়ের তালিকা সংক্রান্ত আমার একটা লেকচার আছে, তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো। তো এবার আমরা আজকের অঙ্কটা যদি একটু দেখি। দেখো এখানে মিস্টার হাবিব স্টার্টেড বিজনেস অন July 1, 2019. The following selected events and transactions were occurred during the month of July. এই অঙ্কটা এসেছিল মূলত ঢাকা ইউনিভার্সিটির বিবিএ অনার্স, অর্থাৎ 7 কলেজের যে পরীক্ষা হয় সেই 7 কলেজের 2019 সালের পরীক্ষা এখানে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে এসেছিল। তোমরা বই থেকে এটা দেখে মিলাই নিতে পারো। এখানে জুলাইয়ের 1 তারিখে বলছে ইনভেস্টেড BDT 7 lakh cash in the business. July 4 তারিখ incurred advertising expense of BDT 10,000 on account. July 8 purchase equipments costing BDT 4 lakh for cash. July 11 hired manager at a salary of Taka 5,000. July 12 paid salaries to employees Taka 2,000. July 13 paid 12,000 for 1 year insurance policy. July 17 withdraw Taka 8,000 cash for personal use. July 22 received Taka 67,000 in cash for admission fee. July 25 sold 100 coupon books for Taka 100 each. Each bank contains the enrolls the holder to one admission. July 30 received Taka 79,000 in cash for admission fee. July 30 paid Taka 8,000 on account for advertising inaccurate on July 4, 2019. আমরা এখন এই এন্ট্রিটার জাবেদা করার চেষ্টা করব। তো জাবেদা করার জন্য আমাদেরকে প্রথমে জাবেদার একটা ছক করে নিতে হবে। আমরা ছকটা দেখি। জাবেদার ছকটা হচ্ছে এরকম, অর্থাৎ ডেট, অ্যাকাউন্ট টাইটেল, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো এবার ধারাবাহিকভাবে আমরা এই যে এন্ট্রিগুলা, এই এন্ট্রি সবগুলা করার চেষ্টা করব। আমরা প্রথম যে এন্ট্রিটা আছে এখানে বলছে ইনভেস্টেড টাকা 7 লাখ ক্যাশ ইন দ্য বিজনেস, অর্থাৎ ব্যবসায় শুরুতে বিনিয়োগ করা হলো 7 লাখ টাকা। এই 7 লাখ টাকা যখন প্রথমে, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে যে কোনো এন্ট্রির ক্ষেত্রে যখন প্রথম টাকা বিনিয়োগ করা হয়, এটা ব্যবসায় একদিকে ক্যাশ বেড়ে যায় আর একদিকে মূলধন বেড়ে যায়। অর্থাৎ মূলধনটা হচ্ছে স্বত্বাধিকার হিসাব। স্বত্বাধিকার যখন বৃদ্ধি পায় তখন এটা ক্রেডিট হয়। আর ক্যাশ আমরা জানি সম্পদ, এটা আমরা আগের লেকচারে বলছিলাম, ক্যাশ হচ্ছে সম্পদ। সম্পদ যখন বৃদ্ধি পায় সেক্ষেত্রে সেটা ডেবিট হয়। তার মানে এখানে আমাদেরকে প্রথমে দুইটা পক্ষ খুঁজতে হবে। এই পক্ষ দুইটা কি কি? একটা পক্ষ হচ্ছে ক্যাশ আর একটা পক্ষ হচ্ছে ক্যাপিটাল। আমার ক্যাশ বাড়ছে এবং ক্যাপিটাল বাড়ছে। ক্যাশ আমাদের সম্পদ যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তার মানে ক্যাশ ডেবিট করব, এবং ক্যাপিটাল হচ্ছে স্বত্বাধিকার বাড়তেছে, এই জন্য ক্যাপিটাল ক্রেডিট করব। এবার আমরা অঙ্কের মধ্যে এটা লিখব। আমরা হচ্ছে প্রথমে লিখব ক্যাশ। ক্যাশ হচ্ছে 7 লক্ষ টাকা ডেবিট, ক্যাপিটাল হচ্ছে 7 লক্ষ টাকা ক্রেডিট। তাহলে ক্যাশ 7 লক্ষ টাকা ডেবিট এবং ক্যাপিটাল 7 লক্ষ টাকা ক্রেডিট। 1 নম্বর এন্ট্রিটা আমাদের হয়ে গেল। এবার আমরা যদি 2 নম্বর এন্ট্রিটা দেখি, ইনঅ্যাকুরেট অ্যাডভার্টাইজিং এক্সপেন্স অফ BDT 10,000 অন অ্যাকাউন্ট, অর্থাৎ বকেয়া আছে বিজ্ঞাপন বাবদ ব্যয় 10,000 টাকা, এটা এখনো বাকি আছে।
যে কোনো খরচের ক্ষেত্রে আমরা জানি খরচ যখন বৃদ্ধি পায় সেক্ষেত্রে সেটা ডেবিট হয়, আর যখন ক্যাশ কমে যায় সেটা হচ্ছে ক্রেডিট হয়। কিন্তু এখানে একটা ঘটনা দেখো, আমাদের যেহেতু বিজ্ঞাপন ইতিমধ্যে দেয়া হয়েছে, আমার স্বাভাবিকভাবে বিজ্ঞাপন দেওয়ার পরে কিন্তু নগদ টাকা চলে যাওয়ার কথা, কিন্তু আমাদের নগদ টাকা যায়নি, এখন আমরা এই টাকাটা পরিশোধ করিনি। যেহেতু টাকাটা পরিশোধ করিনি তার মানে আমার একজন পাওনাদার বাড়বে, অর্থাৎ পাওনাদার মানে হচ্ছে দায় বাড়বে। এই জন্য আমরা জানি যে আমরা সূত্র শুরুতে দেখলাম যে দায় যখন বৃদ্ধি পায় সেক্ষেত্রে ক্রেডিট হয়। আর যেহেতু ইতিমধ্যে আমার বিজ্ঞাপনটা দেয়া হয়েছে তার মানে আমার খরচ বাড়ছে, এই জন্য খরচটা হচ্ছে বৃদ্ধি পেলে ডেবিট হয়, তার মানে খরচ অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, এবং আমার একটা পাওনাদার অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবল বাড়বে, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আমরা এবার জাবেদাটা লিখবো 10,000 টাকার, এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট 10,000 টাকা, এবং এটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, যেহেতু আমার এটা এখনো বাকি আছে, মানে টাকাটা আমি এখনো পরিশোধ করিনি, যদি আমি টাকাটা পরিশোধ করতাম সেক্ষেত্রে কিন্তু আমরা এটা ক্যাশ ক্রেডিট করতাম, যেহেতু আমরা ক্যাশ এখনো পরিশোধ করিনি তার মানে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 10,000 টাকা। আমরা দুটাতেই 10,000 টাকা লিখে দেবো, এখানে ক্রেডিটে আমার 10,000 টাকা। তাহলে আমাদের এটা এন্ট্রি 4 তারিখেরটা সমাধান হয়ে গেল। এবার আমরা যদি 8 তারিখ দেখি, পারচেস ইকুইপমেন্ট কস্টিং বিডিটি 4 লাখ ফর ক্যাশ, অর্থাৎ পারচেস এখানে ক্রয় করা অফিস ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে 4 লক্ষ টাকা। অফিস ইকুইপমেন্ট আমরা জানি সম্পদ, আমরা যখন সম্পদ ক্রয় করছি তার মানে আমার সম্পদ বাড়ছে এবং তার বিনিময়ে আমার ক্যাশ চলে গেছে, তার মানে একটা সম্পদ বাড়ছে আর একটা সম্পদ কমছে। আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট এবং সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, এই জন্য আমরা অফিস ইকুইপমেন্ট ডেবিট করব এবং ক্যাশ ক্রেডিট করব। অফিস ইকুইপমেন্ট ডেবিট এবং আমার নগদ টাকা চলে গেছে, এই জন্য আমরা ক্যাশ ক্রেডিট করব 4 লক্ষ টাকা। আমরা ডেবিটে আগে 4 লক্ষ টাকা লিখব, এরপর ক্রেডিটে 4 লক্ষ টাকা লিখব। এরপরে বলছে হায়ার এ ম্যানেজার অ্যাট স্যালারি অফ টাকা 5,000। একজন ম্যানেজার হায়ার করা হয়েছে, একজন ব্যক্তিকে যখন হায়ার করা হয় সঙ্গে সঙ্গে কিন্তু তাকে বেতনটা পরিশোধ করা হয় না, যেহেতু এখানে এখনো ওই ব্যক্তিকে টাকা পরিশোধ করা হয়নি, এই জন্য এটা কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি, এই জন্য 11 তারিখের এন্ট্রিটা কিন্তু তোমরা ভুল করবে না কোনোভাবেই। 11 তারিখে আমাদের কোনো ধরনের লেনদেন হয়নি, এই জন্য এটা হচ্ছে নো এন্ট্রি, কারণ কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। আমরা এটাতে লিখব নো এন্ট্রি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপর 12 তারিখ বলছে পেইড স্যালারিজ টু এমপ্লয়িজ, অর্থাৎ কর্মচারীকে বেতন পরিশোধ করা হলো 2,000 টাকা। এখন কর্মচারীকে যখন বেতন পরিশোধ করছি স্বাভাবিকভাবে আমার বেতন নামে একটা ব্যয় বাড়ছে, অর্থাৎ স্যালারিজ নামে একটা ব্যয় বাড়ছে এবং সেই সঙ্গে আমার নগদ টাকা চলে গেছে, তার মানে একদিকে ব্যয় বাড়ছে আর একদিকে আমার ক্যাশ নামে সম্পদ কমে গেছে। আমরা জানি যখন ব্যয় বৃদ্ধি পায় সেক্ষেত্রে সেটা ডেবিট হয় এবং যখন সম্পদ কমে যায় সেটা ক্রেডিট হয়, এই জন্য স্যালারিজ ডেবিট আর ক্যাশ ক্রেডিট। এই জন্য আমরা লিখবো স্যালারিজ ডেবিট আর হচ্ছে ক্যাশ ক্রেডিট 2,000 টাকা। আমরা যেহেতু 2,000 টাকা বেতন পরিশোধ করছি তাহলে আমাকে 2,000 টাকা এখানে লিখতে হবে, আমি শূন্য বেশি দিয়ে ফেলছি। 2,000 টাকা ক্রেডিটও 2,000 টাকা। আমার 12 তারিখ শেষ, এবার আমরা 13 তারিখের এন্ট্রিটা দেখব। পেইড 12,000 ফর 1 ইয়ার ইন্স্যুরেন্স পলিসি। দেখো এখানে আমরা জুলাই 1 তারিখ থেকে জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত হিসাব করতেছি, তার মানে হিসাব করতেছি আমরা 1 মাসের জন্য, কিন্তু এখানে বলা হয়েছে পেইড 12,000 টাকা ফর পেইড টাকা 12,000 ফর 1 ইয়ার ইন্স্যুরেন্স পলিসি, অর্থাৎ 1 বছরের জন্য ইন্স্যুরেন্স পলিসির জন্য 1 বছরের ইন্স্যুরেন্স পলিসির জন্য 12,000 টাকা দেওয়া হয়েছে। এই টাকাটা কিন্তু এখনো আমার কোনোভাবেই খরচ হয়নি, কারণ আমরা 1 মাসের হিসাব করতেছি কিন্তু ইন্স্যুরেন্স দিছি আমরা 1 বছরের জন্য, তার মানে এটা অ্যাডভান্স দেওয়া হয়েছে, অর্থাৎ প্রিপেইড ইন্স্যুরেন্স হিসেবে দেওয়া হয়েছে। আর আমরা জানি প্রিপেইড ইন্স্যুরেন্স হচ্ছে সম্পদ, এখানে সম্পদ বাড়ছে এবং যেহেতু আমি টাকাটা দিয়েছি তার মানে আমার ক্যাশ কমছে, তার মানে একটা সম্পদ বাড়ছে এবং একটা সম্পদ কমছে, অর্থাৎ প্রিপেইড ইন্স্যুরেন্স নামে সম্পদ বাড়ছে এবং ক্যাশ নামে সম্পদ কমছে। এজন্য আমরা জাবেদাটা লিখবো প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট আর ক্যাশ নামের সম্পদ যেহেতু আমার কমে গেছে এজন্য ক্যাশ হচ্ছে ক্রেডিট, এটা 12,000। আমার 13 তারিখ শেষ, এবার আমরা 17 তারিখের এন্ট্রি দেখি। উইথড্র টাকা 8,000 ক্যাশ ফর পার্সোনাল ইউজ। যেহেতু এখানে বলছে যে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করা হলো 8,000 টাকা, আমরা কিন্তু হিসাব করতেছি ব্যবসায়ের, আমরা ব্যক্তিগত কি করছে এইটার হিসাব আমরা এখানে করতেছি না, এখানে আমরা ব্যবসার হিসাব করতেছি। কিন্তু টাকাটা যেহেতু ব্যবসা থেকে উত্তোলন করছে তার মানে ব্যবসার টাকা কমে গেছে, অর্থাৎ ব্যবসার ক্যাশ কমে যাচ্ছে, তাহলে ক্যাশ আমরা ক্রেডিট করব। আর উইথড্র নামে এখানে একটা ব্যয় বাড়ছে এই জন্য উইথড্র ডেবিট করব। তো আমরা লিখবো হচ্ছে উইথড্র ডেবিট, যেহেতু ব্যবসা থেকে উত্তোলন করা হয়েছে এই জন্য উইথড্র আমরা
ডেবিট করব আর ক্যাশ ক্রেডিট করব, যেহেতু ব্যবসা থেকে ক্যাশ টাকা কমে গেছে। এখানে কত টাকা? এটা হচ্ছে 8,000 টাকা। আমরা 8,000 টাকা আগে লিখব উইথড্র ডেবিট 8,000, কমছে 8,000, আমরা 8,000 টাকা ক্যাশ ক্রেডিট করব। এরপর 22 তারিখ যদি দেখি, 22 তারিখে বলছে রিসিভ টাকা 67,000 ক্যাশ ফর অ্যাডমিশন ফি। এই যে ব্যবসাটা শুরু করছিল এখানে অ্যাডমিশন ফি বাবদ 67,000 টাকা নগদ পাওয়া গেছে। যেহেতু 67,000 টাকা বাবদ নগদ পাওয়া গেছে, তার মানে আমার নগদ টাকা বাড়ছে এবং অ্যাডমিশন ফি একটা আমার আয় বাড়ছে। এই জন্য আমরা লিখবো ক্যাশ ডেবিট এবং রেভিনিউ অর্থাৎ সার্ভিস রেভিনিউ, যেহেতু আমি সেবা দেবো, এটা অ্যাডমিশন ফি আমার এই প্রতিষ্ঠানের আয়, তার মানে আয় আমরা ক্রেডিট করবো। আয় যেহেতু বাড়ছে, বাড়লে ক্রেডিট হয়, তার মানে আমরা ক্যাশ ডেবিট এবং সার্ভিস রেভিনিউ ক্রেডিট, এটা টাকাটা হচ্ছে 67,000 টাকা। তাহলে আমরা 67,000 টাকা ক্যাশ আগে ডেবিট করব, সার্ভিস রেভিনিউ আয় বাড়ছে, তাহলে আয় আমরা ক্রেডিট করব 67,000 টাকা। এরপরে আমরা 25 তারিখ দেখব। 25 তারিখ দেখো, এখানে বলছে হচ্ছে সোল্ড 100 কুপন বুকস ফর টাকা 100 ইজ, অর্থাৎ 100 কুপন বুক বিক্রি করা হয়েছে, যেটা প্রতিটার মূল্য হচ্ছে 100 টাকা করে। ইস বুক কন্টেন্স দ্যাট এনরোলস দ্য হোল্ডার টু ওয়ান অ্যাডমিশন, অর্থাৎ এই টাকাটা সম্পূর্ণটাই একবারে হিসাবভুক্ত করা হয়। একটা কুপন বই যে বিক্রি করা হয়েছে, এই বইটা কিন্তু একবারে বিক্রি করা হয়নি, বইটা ধীরে ধীরে বিক্রি করা হয়েছে, কিন্তু এটা হিসাবভুক্ত করা হয়েছে একবারে। তার মানে এটা অ্যাডভান্স হিসাবে, অর্থাৎ যখন হ্যান্ড ওভার করা হয়েছে, যে যার মাধ্যমে বিক্রি করা হবে তার কাছে হ্যান্ড ওভার করা হয়েছে, তখনই কিন্তু এটা হিসাবভুক্ত করা হয়েছে। তার মানে এটা অ্যাডভান্স হিসেবে হিসাবভুক্ত করা হয়েছে, অর্থাৎ অ্যাডভান্স হিসেবে টাকাটা পাইছি। তার মানে এটা আমরা লিখবো, আমরা যদি অ্যাডভান্স হিসেবে পাইছি, আমরা কিন্তু ক্যাশ অবশ্যই পাইছি, কিন্তু যেহেতু এখনো আমার এটা বিক্রি হয় নাই, অ্যাডভান্স হিসেবে টাকা নিয়েছে, এটা কিন্তু আমার আর্ন রেভিনিউ অর্থাৎ অনুপার্জিত আয়, এই আয়টা এখনো অর্জিত হয়নি। আর অনুপার্জিত আয় আমরা জানি এটা হচ্ছে দায়, তার মানে দায় বাড়তেছে। একদিকে আমার ক্যাশ নামে সম্পদ বাড়তেছে, আর একটা হচ্ছে আর্ন রেভিনিউ নামে দায় বাড়তেছে। এই জন্য আমরা লিখবো কত টাকা হবে এখানে 100 গুণন 100 অর্থাৎ 10,000 টাকা। আমরা লিখবো হচ্ছে ক্যাশ ডেবিট 10,000 আর আর্ন রেভিনিউ ক্রেডিট, অর্থাৎ এটা আমি অ্যাডভান্স হিসেবে পাইছি, এই জন্য এটা আমার হচ্ছে 10,000 টাকা দায় হিসেবে দেখাবো। তাহলে দায় বাড়লে আমরা জানি ক্রেডিট হয়, আমরা ক্রেডিটের আর্ন রেভিনিউ দেখাচ্ছি। এর পরের এন্ট্রি বলছে রিসিভ টাকা 79,000 ক্যাশ ফর অ্যাডমিশন ফি। আবারও এই অ্যাডমিশন ফি বাবদ 79,000 টাকা পাওয়া গেছে। তার মানে আমরা এটা আগেও একবার করছিলাম যে ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট, আমরা লিখবো ক্যাশ ডেবিট আর সার্ভিস রেভিনিউ। এরপর বলছে পেইড 8,000 অন অ্যাকাউন্ট ফর অ্যাডভার্টাইজিং ইন অকার জুলাই 4, অর্থাৎ জুলাই 4 তারিখে আমার যে 10,000 টাকা বিজ্ঞাপন বাবদ বাকি ছিল, সেই টাকাটা এখন পরিশোধ করা হয়েছে। ওই সময় আমরা পাওনাদার নামে আমাদের একটা দায় বাড়ায় রাখছিলাম। এখন একজন ব্যক্তি যদি তোমার কাছ থেকে 10,000 টাকা পায়, তুমি যদি তাকে 8,000 টাকা পরিশোধ করে দাও, অবশ্যই তুমি দায়টা 10,000 রাখবা না, 8,000 টাকা কমায় রাখবা। আর আমরা জানি দায় কমলে ডেবিট হয়, এই জন্য এবার আমরা লিখবো অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। আর যেহেতু আমি টাকাটা নগদে পরিশোধ করছি, অর্থাৎ ক্যাশ নামে সম্পদ কমে গেছে, এই জন্য ক্যাশ ক্রেডিট। তার মানে আমরা এখানে লিখবো অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট। এটা হচ্ছে 8,000 টাকা, আমার 10,000 টাকা বাকি ছিল, এর মধ্যে আমি 8,000 টাকা পরিশোধ করছি, তাহলে 8,000 টাকা আমি ক্রেডিট করব। তো এভাবেই তোমরা যদি মোটামুটি সমাধান করো, এভাবে কয়েকটা অঙ্ক চর্চা করলে আশা করি অ্যাকাউন্টিংয়ের সমাধান তোমাদের সলভ হবে। এবং আমি আমার চ্যানেলে এইভাবে ধারাবাহিকভাবে আরও কিছু অঙ্ক দেব এবং অধ্যায় বাই অধ্যায় এটা আলোচনা করার চেষ্টা করব। তোমরা জানো ইতিমধ্যে আমি ইকুয়েশন অধ্যায়ের সবগুলো অঙ্কই দিয়েছি, ইকুয়েশনের সবগুলার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই দেখবা। আর তোমাদের বন্ধুদেরকে দেখার জন্য অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবা। সবাই ভালো থাকবা, ধন্যবাদ সবাইকে।